মিত্ররা তো কান্নায় ভেঙে পড়ছেন। জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কোনো আলাদা রাস্তা এই বাজেটে দেখানো হয়নি। এই সরকার যে অর্থনৈতিক দেউলিয়াপনায় ভারতবর্ষকে নিয়ে গেছে, বৈদেশিক ঋণের পরিমাণ 5 গুণ বাড়িয়ে দিয়েছে 2014 থেকে 2024-এর মধ্যে 10 বছরে। প্রথমত বাজেট হতাশ করেছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, পূর্ব ভারতের অধিবাসী হিসেবে। গোটা উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ কোনো বিষয় নয়। মণিপুর, মিজোরাম নাম উচ্চারণ হয়নি, অথচ বিহার সোচ্চারে উচ্চারিত হয়েছে। সামনে ভোট। বাজেট আসলে দেশের বেশিরভাগ অংশের মানুষের মনের কাছে পৌঁছাতে পারে। আর অন্যদিকে আমাদের সামাজিক নিরাপত্তা, তার জন্য যেটা হচ্ছে যে মানুষ বিমা করেন, যে জিনিসপত্রের বিমা হয়, তাহলে বিমা ক্ষেত্রকে 100% বিদেশের জন্য খুলে দেওয়া হলো। সবটা মিলিয়ে কর্মসংস্থানবিহীন একটা বাজেট কৃষি উৎপাদন জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় কম হারে বাড়ছে। তৃতীয়বার মোদী সরকারের আজ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, এবং সেই বাজেট ঘোষণার পর একের পর এক বিরোধী যে দলগুলি রয়েছে তারা বিজেপির বিরুদ্ধে নিজেদের যে তোপ রয়েছে সেই তোপ দেখেছেন। কেউ বলছেন যে বিহারকে ভোটের জন্য তাদের উন্নতি করা হচ্ছে এবং বাংলাকে কোথাও গিয়ে বঞ্চনা করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কলতান দাশগুপ্ত। কলতান, আজকের বাজেট অধিবেশন মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি, এমনটাই দাবি করছে বিজেপি। নিম্নবিত্তরা তো কান্নায় ভেঙে পড়ছেন। জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কোনো আলাদা রাস্তা এই বাজেটে দেখানো হয়নি। এনরেগার কাজ যেটা ইউপিএ 1 সরকারের আমলে চালু হয়েছিল, সেই এনরেগার কাজের প্রকল্পের বরাদ্দ গত কয়েক বছরে 1 পয়সা বাড়েনি। এবারের বাজেটেও তার হিসেব নেই। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা যে বিক্রি হয়ে যাচ্ছিল, এবার ইন্স্যুরেন্সে 100% এফডিআই হয়ে গেল। আপনি আপনার জীবন সুরক্ষিত করার জন্য যে টাকা রাখবেন সেটা আর দেশে থাকবে না, সেটা বিদেশের শেয়ার বাজারে টাকা খাটবে। তাহলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত যে মানুষই আপনি বলুন, শেষ বিচারে তাদের চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকছে না। কারণ এই সরকারের বাজেট আসলে মানুষের জন্য কোনো ভালো দিশা দেখায় না। বুধবার দিল্লিতে নির্বাচন রয়েছে, বিহারেও নির্বাচন রয়েছে কিছু মাস পর। সেক্ষেত্রে কি সত্যি বিহার এবং দিল্লির কথা মাথায় রেখে তাদের দিকটাই বেশি ভেবেছে? সেটা করতে পারে বিজেপি, যে তাদের যে নির্বাচন আছে তার জন্যে। কিন্তু কথা হচ্ছে যে যদি ইন্স্যুরেন্সে 100% বিদেশি বিনিয়োগ হয়ে যায় আর আমার টাকা বিদেশের শেয়ার মার্কেটে খেটে যায়, আমার জীবন সুরক্ষা রাখার জন্য যে টাকা, তাহলে দিল্লির মানুষ, বিহারের মানুষ আর পশ্চিমবাংলার মানুষের আলাদা কিছু থাকে না। রেগা প্রকল্পে যদি বরাদ্দ না বাড়ে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, রেগার বরাদ্দ বাড়ছে না, তাহলে দিল্লির গরিব মানুষ, বিহারের গরিব মানুষ আর পশ্চিমবঙ্গের গরিব মানুষের মধ্যে কোনো ফারাক থাকে না। পরিযায়ী শ্রমিকদের যে স্রোত বয়ে চলেছে, সেই পরিযায়ী শ্রমিকের স্রোত আটকানোর জন্যে বিভিন্ন জায়গা স্পেসিফিক করে নতুন শিল্প করার কোনো প্রকল্প না বিহারে হয়েছে, না দিল্লিতে হয়েছে, না পশ্চিমবাংলায় হয়েছে। ফলে কিছু কিছু চমক রাখার চেষ্টা করা হয়েছে বটে, কিন্তু যে মানুষ দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচার জন্য লড়াই করছেন, গত 45 বছরের সর্বোচ্চ বেকারত্ব, এত জিনিসপত্রের দাম বাড়ছে, তিনি 1 লাখ টাকা মাইনে পেলে তবে নিউ ট্যাক্স রেজিমে গিয়ে তবে তার ট্যাক্স ফ্রি হবে, ওই উচ্চতায় বেশিরভাগ অংশের মানুষ পৌঁছাতে পারছেন না। এই বাজেট আসলে দেশের বেশিরভাগ অংশের মানুষের মনের কাছে পৌঁছাতে পারেনি। 12 লাখ টাকা আয়কর কমানো হয়েছে এবং বিজেপি দাবি করছে যে ঐতিহাসিক। এটা নিউ ট্যাক্স রেজিমে যারা আছেন, আপনি ইন্স্যুরেন্সে টাকা রাখলে ওই ছাড় পাবেন না। নিউ ট্যাক্স রেজিম মানে আপনাকে খোলা বাজারে মার্কেটে ওই টাকা রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে শেয়ারে ফাটকা লগ্নি করতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরে বা রেলওয়ে সেক্টরে ইত্যাদি ইত্যাদিতে আপনি লগ্নি করলে ওই ছাড় পাবেন না। নিউ ট্যাক্স রেজিম, এখানেও ভাঁজ আছে। ফলে যা বলছেন সেটা অর্ধসত্য, এবং অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। যে মানুষ ট্র্যাডিশনালি এলআইসিতে টাকা রাখেন, ব্যাংকে টাকা রাখেন, তাদের জন্য কোনো বাড়তি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বই মেলাতে, এবং বই মেলাতে যেমন জাগো বাংলা স্টল রয়েছে, তেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলি স্টল লাগিয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সেলিম। দাদা, আপনাকে বাংলা হান্টে আমি স্বাগত জানাচ্ছি। বই মেলা নিয়ে যে প্রশ্নের দিকে আমি যাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের বই মেলার জন্য স্টল দিয়েছে, কিন্তু জাগো বাংলা স্টলে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে। বইয়ের স্টলে কিসের নিরাপত্তা রক্ষী? তাদেরকে জিজ্ঞেস করো। যদি সত্যি জেগে থাকতো তাহলে নিশ্চয়ই নিরাপত্তা রক্ষী রাখতো না। ঘুমন্ত আছে বলে নিরাপত্তা রক্ষী আছে। এ বাইরে আমি বেশি কিছু বলবো না। অন্যদের সম্পর্কে কোনো কটাক্ষ করতেও আমার ঠিক ইচ্ছা হয় না। দ্বিতীয় যে প্রশ্নের দিকে যাচ্ছে, আজকে বাজেট অধিবেশন হলো, পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, এই বিষয়ে কি কি বলবেন? প্রথমত বাজেট হতাশ করেছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, পূর্ব ভারতের অধিবাসী হিসেবে। গোটা উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ কোনো বিষয় নয়। মণিপুর, মিজোরাম নাম উচ্চারণ হয়নি, অথচ বিহার সোচ্চারে উচ্চারিত হয়েছে। সামনে ভোট, তাহলে এটা বাজেট থেকে বেশি বলা যেত ভোটের বক্তৃতা। হিন্দিতে একটা গান ছিল, কहीं पे निगाहें कहीं पे
নিশানা। তো এরকমই হচ্ছে যে দিল্লি হচ্ছে ভোটের জন্য নিগাহে আছে, দৃষ্টি আছে দিল্লি ভোটের দিকে, আর অন্যদিকে বিহারের দিকে হচ্ছে ইশারা, নিশানা। বাংলা কেন, গোটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেটা হয়, যখন যে বছরে ভোট আসে তাতে এবার যখন বিধানসভা নির্বাচনের আগে যে বছরে যেভাবে তাকে দেওয়া হবে, আর বাকিগুলো থাকবে না। এই যে বৈষম্য বাড়ছে এবং অসম দৃষ্টি, এটা তো আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য দুর্বল করে। দ্বিতীয়ত হচ্ছে যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা বাড়ানো হলো, অন্তত লাখ টাকা মাইনে যাদের আছে তাদের জন্য ভালো, কিন্তু এটা দীর্ঘদিন পরে করা হয়েছে। তো আগে যদি একটু একটু করে বাড়াতো তাহলে এরকম মনে হতো না যে বিশাল কিছু দিয়েছে। যেহেতু দিল্লির নির্বাচন এবং সেখানে স্যালারিড ইনকামের লোক বেশি আছে, সেজন্য এটা করা হয়েছে। সুতরাং নির্বাচনে ইশতেহার বলতে পারো, কিন্তু বেকারদের কাজের প্রশ্ন নেই, কৃষকদের ফসলের যেটা MSP দেওয়ার কথা সেই ব্যাপারে কোনো অ্যালোকেশন নেই। মনরেগাতে এত হইচই হচ্ছে, কিন্তু সেখানে বাজেট বাড়ানো হয়নি, বরঞ্চ 2023-24 যা বাজেট ছিল তার থেকে কম করা হয়েছে। যে অ্যাকচুয়াল 23-24 ছিল, 24-25 তার থেকে কম ছিল, এখন সেটা রাখা হয়েছে, সুতরাং কমে যাচ্ছে। যদি রিয়েল টার্মে বলো তাহলে মুদ্রাস্ফীতি যা হচ্ছে, জিনিসের দাম যা বাড়ছে, সে হচ্ছে এটা কমে গেল। তৃতীয়ত হচ্ছে রেলের নিরাপত্তা নিয়ে এত বড় প্রশ্ন হচ্ছে, তো রেল যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ভাবা হয়নি। আর অন্যদিকে আমাদের সামাজিক নিরাপত্তা, তার জন্য যেটা হচ্ছে যে মানুষ বিমা করেন, যে জিনিসপত্রের বিমা হয়, তাহলে বিমা ক্ষেত্রকে 100% বিদেশের জন্য খুলে দেওয়া হলো FII-এর জন্য। এটা একটা খুব খারাপ হলো। FII হওয়ার জন্য এটা খুবই সমস্যা তৈরি হয়েছে, কারণ বিমাতে তো আর বিদেশ থেকে নিয়োগ আসে না। এখানে যারা বিনিয়োগ করেন সাধারণ মানুষের কাছ থেকে, গ্রাম শহর থেকে যে টাকা আসে, সেইটা আমাদের জল প্রকল্পে, আমাদের অন্যান্য রাস্তার প্রকল্পে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে এগুলো ব্যয়িত হয়। তাহলে বিদেশি 100% যদি মালিকানা দেওয়া হয়, তাহলে আমাদের এখানকার বিনিয়োগের টাকা সেটা বিদেশে চলে যাবে। যে সরকার স্বদেশীর নামে এসেছিল, যে সরকার সরস নিয়ে প্রতিদিন কটাক্ষ করে যে বিজেপি, তারা কিভাবে FII-এর হাতে তুলে দিচ্ছে। শুধু বিমা নয়, আমরা দেখলাম এভিয়েশন সেক্টরকেও করা হয়েছে, উড়ান বিদেশি বিনিয়োগের কথা বলা হচ্ছে, যেগুলো ছোট শহরগুলোর সাথে যুক্ত করার জন্য, যেটা সরকারের দায়িত্ব ছিল, দায়িত্ব নিয়েছিল। আর তৃতীয়ত হচ্ছে আমাদের নিউক্লিয়ার যে এনার্জি, সেইটাকেও বিদেশি সেক্টরের জন্য খুলে দেওয়া হয়েছে। একইভাবে যে ক্রিটিক্যাল মাইনিং সেক্টর আছে, সেটাও বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়া হয়েছে। তাহলে সামাজিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা দুটোই বিঘ্নিত হচ্ছে। বইমেলা বাংলার জন্য কুম্ভ মেলা, এবং সেই বই মেলাতে যদি আপনারা আসেন তাহলে সেলিব্রিটি থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সকলের সাথেই দেখা হয়ে যায়। বহুদিন পর একজনের সাথে দেখা হলো, আলাপ করিয়ে দিই, তন্ময়দার সাথে দেখা হলো। তন্ময়দা কেমন আছেন? আর বাংলা হান্টে আপনাকে স্বাগত। আরেকটা কথা বলে রাখি, জন্মদিনের উপহারটা বাকি রয়েছে। ওই ডিউটা কতদিন ডিউ থাকবে? পরের বারে দেখা হলে নিশ্চয়ই উপহার দিয়ে শুরু, মানে একটা জন্মদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ, ঠিক আছে। আসলে বইমেলা হচ্ছে আমার কাছে বাঙালির সবচেয়ে বড় জাতীয় উৎসব। আমি বইমেলায় প্রতিদিন আসি, আজকে না, প্রতি বছরের বইমেলায় আমি প্রতিদিন আসি। এবং আমার বইমেলায় আসার একটা অদ্ভুত স্টাইল আছে। আমি প্রথম 7 দিন শুধু স্টল ঘুরি, বই দেখি, একটাও বই কিনি না। আর শেষ 4 দিন আমায় যখন বইমেলা থেকে বেরোতে দেখবে 2 হাত ভর্তি ব্যাগ। আমি প্রথম 7 দিন ঘুরে দেখে নিই কোনটা আমার টার্গেটের বই, শেষ 4 দিন আমি বই কিনি। এভাবেই আমি বইমেলায় অভ্যস্ত। এখন এই যে বাঙালির জাতীয় উৎসব, এই উৎসবের এবারের সবচাইতে বড় লস হচ্ছে বাংলাদেশ নেই। বাংলাদেশের বই, বাংলাদেশের স্টল, বাংলাদেশের প্যাভিলিয়ন, এপার বাংলার সঙ্গে ওপার বাংলার সাংস্কৃতিক যোগসূত্র, যা প্রতি বছরের বইমেলাতে একটা বড় জায়গা নিয়ে থাকে, এবছর সেটা অনুপস্থিত। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এর কারণ। কিন্তু বাংলাদেশের ছোঁয়া ছাড়া বাংলার কাব্য, বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার চেতনা, বাংলার মাধুর্য নষ্ট হয়ে যায়। আশা করব পরের বার বইমেলায় তার অবসান ঘটবে। দ্বিতীয় যে প্রশ্নের দিকে যাচ্ছি আমি, সেটি হলো আজকে পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশন নিয়ে কি বলবেন? আমি আসলে খুব সত্যি কথা বলছি, আমার বাজেট অধিবেশনটা শোনা হয়নি। আমি শুনিনি সেহেতু আমি এক্ষুনি কিছু মন্তব্য করছি না। তবে এই সরকার যে অর্থনৈতিক দেউলিয়াপনায় ভারতবর্ষকে নিয়ে গেছে,
বৈদেশিক ঋণের পরিমাণ 5 গুণ বাড়িয়ে দিয়েছে 2014 থেকে 2024-এর মধ্যে 10 বছরে, এবং সবটা মিলিয়ে কর্মসংস্থানবিহীন একটা বাজেট কৃষি উৎপাদন জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় কম হারে বাড়ছে। শিল্প উৎপাদনে পেছোচ্ছি, আমরা মাইনাসে চলছি। এই সবটা মিলিয়ে এই সরকার যে আর্থিক দেউলিয়াপনায় দেশটাকে নিয়ে গেছে, বাজেট সেখানে কোনো মুক্তির দিশা দেখাতে পারবে না যদি না সরকার আসলে গ্রামের গরিব মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির দিকে বাজেটের অর্থনৈতিক অভিমুখ নির্দিষ্ট করে, এবং এই সরকারের কাছ থেকে সেটা আমি প্রত্যাশা করি না। বিজেপির নেতৃত্বরা বলছেন যে মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি, এই বাজেটে মধ্যবিত্তদের লাভ হবে। প্রথম কথা হচ্ছে, যদি আমি এক্ষুনি বাজেটটা দেখিনি বলছি না কিছু, যদি আমি তর্কের খাতিরে এটা মেনে নিই, বিজেপির যে নেতারা এটা বলছেন তারা এটা জানেন তো যে তথ্য পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে মধ্যবিত্তের সংখ্যা কমছে। আজকে থেকে 30 বছর আগে ভারতবর্ষের যত শতাংশ মানুষ মধ্যবিত্ত ছিলেন আর্থিক ক্যাপাসিটির দিক দিয়ে, আজকে মধ্যবিত্তের পরিমাণ তার থেকে কম। এই যে কোভিডের সময় 4 কোটি মানুষ মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তে পরিণত হলেন, তাদের মুখে কি চওড়া হাসি? এই যে কেন্দ্রীয় সরকারের এক একটা দপ্তরে লক্ষ লক্ষ মানুষ শূন্য পদ রয়ে গেছে, খালি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরগুলোকে রেল যোগ করলে 6.5 কোটি শূন্য পদ। যে 6.5 কোটি মানুষ মধ্যবিত্ত হতে পারতেন এই দপ্তরগুলোয় কাজ পেলে, কাজ না পাওয়ার কারণে হতে পারলেন না, এই মানুষগুলোর মুখে হাসি ফুটছে কি? যে সরকারের শিক্ষানীতির কারণে স্কুল উঠে যাচ্ছে, নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না, অর্থাৎ নতুন মধ্যবিত্ত তৈরি হচ্ছে না, তার মুখে চওড়া হাসি হচ্ছে কি? বিজেপির নেতারা জবাব দিতে পারবেন, আমি তো পারবো না। কিন্তু মধ্যবিত্ত বলতে যা বোঝায়, আপনি 2 টাকা ইনকাম ট্যাক্সে ছাড় দিলেন, আপনি 3টে লাক্সারি পণ্যের দাম কমালেন, তাতে তো দেশের অর্থনীতির উপকার হয় না। দেশের অর্থনীতির উপকার হয় দেশের সিংহভাগ মানুষ বাজারে যেতে পারলে, জিনিস কিনতে পারলে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়া ছাড়া অর্থনীতির গতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বইমেলাকে সামনে রেখে প্রায় জবরদস্তি করে আবাসের এই বইটা প্রকাশ করার চেষ্টা করা হয়েছে, এমনকি সবটা প্রুফ যে দেখে ওঠা গেছে তাও না, আমরা যতদূর পেরেছি ওকে দেখাতে পারিনি। লাস্ট গতকাল রাত্রে এই ফাইনাল প্রুফ ছাড়া হয়েছে এবং আজকে সেটা বই আকারে বেরিয়ে এসেছে। স্বাভাবিকভাবেই একটা ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে, কিন্তু তাতে যে বইটার যে মূল নির্যাস সেইটা বুঝতে কোনো অসুবিধা হবে না। বইটার যে দৃষ্টিভঙ্গিতে লেখা সেটা বুঝতে অসুবিধা হবে না। এটা নিয়ে আরও বিস্তারিত আমরা লেখককে নিজে বলবো যে তিনি এখানে উপস্থিত আছেন, তিনি কী দৃষ্টিকোণ থেকে লিখেছেন, কীভাবে এটাকে শেষ হয়ে যাবে এবং সেটা শেষ করেছেন, করেছেন জন্য আবাসকে বিশেষভাবে ধন্যবাদ। আর এর আগেও আমরা সহযোগিতা পেয়েছিলাম, এবারও মোহাম্মদ সেলিম তিনি ভূমিকা লিখে দিয়েছেন, তাকেও আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে বইটা শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ চেহারা নিয়েছে। প্রায় 140 পাতার বই, সেটা কম দাম, বড় আকারে চেহারা নিয়েছে, মাত্র 200 টাকা এখানে আছে। কিন্তু যারা এই লেখার যারা টার্গেট গ্রুপ, সেই নতুন প্রজন্মের যে যারা এই অনুষ্ঠানের পরে বাদবাকি বই ওরা নিয়ে যাবে এখানে সামান্য 2-1-4টে আলোচনা থাকবে, আবার কালকে আসবে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।